দেখুন, বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নেই। শুধু একটাই শর্ত, আমার বাড়িতে কখনো খিচুড়ি রান্না করা যাবে না। বাড়িওয়ালা লোকের কথা শুনে বেজায় অবাক হলো সৌগত। বাড়ি ভাড়া নিতে গিয়ে এর আগেও অদ্ভুত সব শর্তের কথা শুনলেও এটা একদমই নতুন। কারণ জানতে চাইলে বাড়িওয়ালা হরিহরবাবু সরাসরি বললেন, অত শত বলা যাবে না। এই শর্ত মানতে না পারলে বাড়ি আমি ভাড়া দেব না। সৌগত তখন মরিয়া হয়েই বলল, আরে না না, এমনি জিজ্ঞেস করছিলাম। আপনার শর্ত মানতে আমার কোনো আপত্তি নেই। আসলে বাড়িটা সৌগতর খুবই পছন্দ হয়েছিল। শহরের শেষ প্রান্তে নিরিবিলি পরিবেশে বাড়িখানা। বাড়ির সামনে লোহার গেটের উপরটা ছেয়ে আছে বাগান বিলাস গাছে। সেই গেট পেরিয়ে বাঁধানো পথ দিয়ে 10 পা হেঁটে গেলেই আধপাকা ভবন। বাড়ির পেছনে অনেকখানি জায়গা জুড়ে আম, জাম, পেয়ারা আর লিচুর বাগান। সব মিলিয়ে কেমন একটা শান্তি শান্তি ভাব যেন ঘিরে আছে পুরো বাড়িটাকে। এতদিন বাড়িওয়ালা হরিহরবাবু নিজেই থাকতেন এখানে। এখন বয়স হয়ে যাওয়ায় ছেলেদের সাথে বড় শহরে গিয়ে থাকবেন বলে স্থির করেছেন। তাই বাড়িটা ভাড়া দিয়ে যাচ্ছেন। সৌগত এই শহরে নতুন বদলি হয়ে এসে থাকার জন্য একটা বাড়ি খুঁজছিল কিছুদিন ধরেই। এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে বাড়িখানা দেখতে এসে ব্যাটে বলে মিলে গেল। কথাবার্তা পাকা করে 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে পরের রবিবারই সেই বাড়িতে উঠে এলো সৌগত। হরিহরবাবু বলে গেলেন, প্রতি মাসের ভাড়াটা তার অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে। আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে ফোনে জানালেই তিনি লোক পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করে দেবেন। নতুন বাড়িতে উঠে কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাটভাবেই কেটে গেল। সৌগত একা মানুষ, বিয়ে থা করেনি। দিনের বেশিরভাগ সময়ে তার অফিসেই কাটে। তারপর সন্ধ্যায় ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। রাতের খাওয়াটাও সে বেশিরভাগ দিন ক্লাবেই সেরে আসে। আর ছুটির দিনগুলো কাটে তার বেলা পর্যন্ত ঘুমিয়ে আর বাড়ির পিছে বাগানে ঘুরে। এই বাগানে ঘুরতে গিয়েই কিন্তু একটা ব্যাপার ঘটল। বাগানের শেষ দিকে পাঁচিল ঘেঁষে বেড়ে ওঠা ঝোপঝাড়ের মধ্য থেকে এক করুণ মিউ মিউ কান্না শুনে কাছে গিয়ে সৌগত দেখল ঝোপের ভেতর এক বিড়াল বাচ্চা পড়ে আছে। বাচ্চাটার গায়ের রং মিশমিশে কালো। ক্ষুধার জ্বালায় তার বুকের পাঁজর বেরিয়ে গেছে। বিড়ালটা এখানে কিভাবে এলো সেটা ভেবে না পেলেও বাচ্চাটাকে দেখে মায়া হলো তার। সৌগত নিজেও অনাথ। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে। বিড়াল ছানাটার সাথে খুব সহজেই তাই নিজের মিল খুঁজে পেল সে। সেদিন ছানাটাকে ঝোপের থেকে তুলে নিয়ে এসেছিল সৌগত। সেই থেকে তার সাথেই আছে ছানাটা। একটু বড় হলে সৌগত তার নাম রেখেছিল রুক্মিণী। খুব চুপচাপ শান্ত স্বভাবের বিড়াল রুক্মিণী। সারাদিন আপন মনে বাগান জুড়ে খেলা করে। আর সৌগত যখন বাড়ি থাকে তখন সারাটি সময় তার পায়ে পায়ে ঘুরে বেড়ায়। মাস চারেক পরের এক রবিবার, সেদিন সকাল থেকে বাড়িতেই ছিল সৌগত। বাড়িতে না থেকে উপায়ও নেই। নিম্নচাপে দরুন দিন দুয়েক ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝোড়ো হাওয়া। ক্লাবের সভ্যরাও এই বৃষ্টিতে যে যার মতো নিজে নিজে বাড়িতে বসা-বিলাস করেই দিন কাটাচ্ছে। করার মতো কোনো কাজ ছিল না সৌগতর। তাই সারাদিন ঘরের ভেতর শুয়ে বসে কাটালো সে। তারপর বিরক্ত হয়ে সন্ধ্যাবেলা ঠিক করলো রাতের বেলা নিজেই কিছু একটা রান্না করবে। বাইরে যে আবহাওয়া, তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে ঠিক জমবে না। কিন্তু হরিহরবাবু স্পষ্টভাবে মানা করে গিয়েছিলেন এ ব্যাপারে। অনেক ভেবেই সৌগত নিজেকে বোঝালো, আরে, নিয়ম তো তৈরিই হয় ভাঙার জন্য। তাছাড়া এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার জন্য যার মন না কাঁদে, তাকে কি ঠিক বাঙালি বলা যায়? সৌগতের পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল রুক্মিণী। তার দিকে চেয়ে সৌগত জিজ্ঞেস করল, কি বলিস, আজ খিচুড়ি হবে নাকি? রুক্মিণী কি বুঝলো কে জানে, সে বলল, মিউ। সেটাকেই রুক্মিণীর সম্মতি ধরে নিয়ে, বেশ, তাহলে তাই হোক বলে খিচুড়ি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। রাঁধুনি হিসেবে সৌগতের বেশ সুনাম আছে। ব্যাচেলর মানুষ, তাই মাঝে মাঝেই নিজেই রান্না করে খেতে হয়। সেই করে করে রান্নার হাত তার ভালোই পেকেছে। সন্ধেবেলা অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না। তাই পেঁয়াজ রসুন আদা কেটে চাল ডাল ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না শুরু করতে করতে রাত 8টা বেজে গেল। হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে চাল ডাল ছেড়ে নাড়া দিতেই এক মন ব্যাকুল করে সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। বাইরে তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। রান্নাঘরের খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে উনুন নিভিয়ে দিচ্ছিল। তাই সুগত হাত বাড়িয়ে জ্বালাটা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে বিদ্যুতের চমকের আলোতে তার চোখে পড়ল বাইরের বাগানের বুড়ো আম গাছটার নিচে। সাথে সাথেই নিজের থেকে স্থির হয়ে গেল সে। একটা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে গাছটার নিচে। আবার বিদ্যুৎ চমকাতেই কিন্তু সেই ছায়ামূর্তিকে আর দেখা গেল না।
সৌগতের মনের ভেতরে একটা অস্বস্তি বোধ হতে লাগলো। এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই, তার উপরে এমন ঝড় বৃষ্টির রাত। এমন রাতে চোর ডাকাত পড়া অস্বাভাবিক নয়। রান্নাটা উনুনে রেখে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। বারান্দা থেকে বাগানের অনেকটা অংশ দেখা যায়। অন্ধকারের ভেতরে সেদিকে চেয়ে সৌগতের মনে হলো প্রতিটা গাছের নিচেই যেন একটা করে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর একটু হলেই ভয় চিৎকার করে উঠতে যাচ্ছিল সৌগত। কিন্তু এমন সময় আকাশে বড় করে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথেই সেই ছায়ামূর্তিগুলো নিমেষে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে নিজের মনেই হেসে উঠল সৌগত। আসলে গাছের নিচের অন্ধকার জমাট হয়ে এমন দেখাচ্ছে, আর তাই তো বিদ্যুৎ চমকালে আর নেই হয়ে যাচ্ছে। সেটাকেই মানুষ বলে মনে করে অহেতুক ভয় পেয়েছে সে। রান্নাঘরে ফিরে এসে ডিম আর বেগুন ভাজা করতে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। ভাজা শেষ হতে হতে খিচুড়িও হয়ে গেল। এবার আয়েশ করে খাবার পালা। কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে সৌগত খেয়াল করল রুক্মিণীকে কোথাও দেখা যাচ্ছে না। একা একা খেতে ইচ্ছে হলো না, তাই টেবিল ছেড়ে উঠে রুক্মিণীকে খুঁজতে গেল সে। এরই মধ্যে বাইরের বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেছে। ঘরের বন্ধ জানলায় বাধা পেয়ে শোঁ শব্দ করছে ঝোড়ো বাতাস। রুক্মিণীকে খুঁজে পাওয়া গেল শোবার ঘরে। বিছানার উপর কাঁথা নিচে জড়সড় হয়ে আছে সে। সৌগত তাকে ডেকে বলল, আয় রুক্মিণী, খাবার হয়ে গেছে। রুক্মিণী কিন্তু উঠল না, বরং গলার লোম ফুলিয়ে কাঁথার আরো ভেতরে ঢুকে গেল। বিড়ালের একটু শীতকাতুরে হয়, সেটা সৌগত জানা ছিল। কিন্তু রুক্মিণীর আজকের আচরণটা কেমন অস্বাভাবিক মনে হলো তার কাছে। মনে হলো রুক্মিণী যে জড়সড় হয়ে আছে সেটা ঠিক শীতের কারণে নয়, বরং কেমন একটা ভয়ের ভাব যেন ফুটে উঠেছে তার সবুজাভ দুই চোখে। সৌগতর খুব খিদে পেয়েছিল, তাই আরো বাধ্য ডাকাডাকি করেও রুক্মিণীর সাড়া না পেয়ে খাবার টেবিলে গিয়ে পাত পেড়ে বসল সে। গরম খিচুড়ি আর ডিম বেগুন ভাজার সুবাসে ভরে উঠল পুরো ঘরটা। বেগুন ভাজা দিয়ে খানিকটা খিচুড়ি মেখে নিয়ে সবেমাত্র মুখে দিয়েছে সৌগত। এমন সময় আচমকা বিদ্যুৎ চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। এমন অবস্থার জন্য সৌগত আগে থেকেই প্রস্তুত ছিল। এমন ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া অস্বাভাবিক নয়, বরং এতক্ষণ যে বিদ্যুৎ ছিল সেটাই আশ্চর্য। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটের মোবাইলটা বের করে টর্চ জ্বালালো সৌগত। আর সাথে সাথেই চমকে উঠে চেয়ার সহ উল্টে পড়ল। এই কি দেখছে সে? এরা কারা? নিজের চোখকে বিশেষ হতে চাইল না সৌগতর। জনদশেক কালো কালো লিকলিকে ছায়ামূর্তি ঘিরে দাঁড়িয়েছে টেবিলের চারিপাশে। দেখতে মানুষের মতো মনে হলেও তাদের জীর্ণ শরীরের হাড় গোনা যায়। বুকে চামড়া ঠেলে বেরিয়ে আছে পাঁজরের হাড়। কারো কারো গায়ে চামড়াও নেই, তার বদলে বেরিয়ে আছে সাদা সাদা হাড়ের শাড়ি। অক্ষিকরণের অতল গভীরতা হতে সেই প্রেতমূর্তিগুলো জ্বলন্ত ক্ষুধার্ত চোখে চেয়ে আছে টেবিলের উপর রাখা খিচুড়ির হাড়ির দিকে। সুগতের আতঙ্কিত চোখের সামনেই ছায়ামূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়ল হাড়ির ওপরে। তারপর ঘরের ভেতরে যে নরককান্ডের সৃষ্টি হলো তা বর্ণনা করার ভাষা জানা নেই সুগতর। হাঁড়ির সেই যৎসামান্য খিচুড়ি নিয়ে টানাটানি, হাড়ে হাড়ে গুঁতো লাগার খটখট শব্দ আর প্রেতাদের চিলচিৎকারে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। হাঁড়ির খিচুড়ি শেষ হয়ে যেতেই প্রেতমূর্তিদের নজর পড়ল সৌগতের উপর। মুখে দিতে যাওয়া এক মুঠো খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সৌগতের শরীর জুড়ে। সেই খিচুড়ির লোভে মূর্তিগুলো এবারে পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। মূর্তিগুলোর অস্থিসার শরীর আর ধীর দিকে জ্বলতে থাকা চোখের দিকে চেয়ে আতকে দম বন্ধ হয়ে আসতে চাইল তার। এখনই হয়তো ক্ষুধার্ত সেই মূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়বে তার উপর, আর তারপরে খুবলে খুবলে খাবে তার দেহটা। ভয়ে চোখ বন্ধ করে সে সময়ের জন্য প্রস্তুত হলো সৌগত। ঠিক এমন সময়ে একটা কুচকুচে কালো মাংসপিণ্ড যেন অন্ধকারের মধ্য থেকে ছুটে এসে লাফিয়ে পড়ল তার আর প্রেতমূর্তিগুলোর মাঝে। আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ালো মূর্তিগুলো। ওদিকে প্রচণ্ড আক্রোশে গলার লোম ফুলিয়ে সেই কালো মাংসপিণ্ডটা ডেকে উঠল, ম্যাও ম্যাও। একদিন যে অসহায় বাচ্চাটাকে ঝোপের ভেতর থেকে কুড়িয়ে এনেছিল সৌগত, আজ সেই এসে তাকে আঁকলে দাঁড়িয়েছে। রাগে গড়গড় করতে করতে সাদা দাঁত আর নখ বের করে প্রেতমূর্তিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল রুক্মিণী। রুক্মিণীর রৌদ্রমূর্তি দেখে বিকট চিৎকার করে একে একে ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তিগুলো। আর সেই সাথে প্রচণ্ড মানসিক উত্তেজনার অবসান হতেই জ্ঞান হারাল সৌগত। এভাবে কতক্ষণ পার হয়েছিল তা মনে নেই সৌগতর। জ্ঞান ফিরলে সে দেখল বাইরের ঝড় থেমে গেছে, বিদ্যুৎও চলে এসেছে, আর রুক্মিণী তখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে তার গা ঘেঁষে। বাকি রাতটুকু শেষ হয়ে ভোরের আলো ফুটতেই হরিহরবাবুকে ফোন করে ঘটনাটা জানালো সৌগত। সব শুনে হরিহরবাবু বললেন, আপনি যখন সব জেনেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। আসল ব্যাপারটা আমরা নিজেরাও ঠিক জানি না, তবে শুনেছি লোকালয় হওয়ার আগে
ওখানে একসময় একটা গ্রাম ছিল। অনেক বছর আগে এক দুর্ভিক্ষের সময় সেই গ্রামের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মারা যায়। তাদের এই অতৃপ্ত আত্মা এখনো মাঝে মধ্যে ফিরে আসে এই বাড়িতে। আর কোনো এক অদ্ভুত কারণে এই ব্যাপারটা হয় শুধুমাত্র খিচুড়ি রান্না করলেই। তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনাকে খিচুড়ি রান্না না করার শর্ত দিয়েছিলাম। আপনি সেটা মানলে এই বিপদ হতো না। যাই হোক, আপনি বাড়ি ছেড়ে দিতে চাইলে আমাকে বলবেন। আচ্ছা, বলে ফোনটা রেখে দিল সৌগত। তবে মনে মনে সে ঠিক করল, বাড়ি না ছেড়ে তার চেয়ে বরং এখানে খিচুড়ি রান্না করে একদিন বাগানে গিয়ে দিয়ে আসবে। তাতে যদি অভুক্ত আত্মাগুলোর শান্তি হয়। আর রুক্মিণী যতদিন সাথে আছে ততদিন ভূতের ভয় তার না পেলেও চলবে। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা জ্ঞানে পুজো দিত। তাদের বিশ্বাস ছিল মৃত জগতের পাহারাদার হলো বিড়াল দেবতা বাস্তেত। সে কথাটা যে একদম ভুল নয়, সেটা তো সৌগত কাল রাতে নিজের চোখেই দেখেছে। রুক্মিণী এতক্ষণ পাশেই বসেছিল। এবার তাকে কোলে তুলে নিয়ে সৌগত জিজ্ঞেস করল, কি রে, তুই কি বাস্তেতে চালা নাকি? রুক্মিণী বলল, ম্যাও।